সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বাড়িতে ভালো আছো। যে যেখানে আছো, যে অবস্থায় আছো না কেন, তোমরা নিজ নিজ পাঠ অভ্যাস চালিয়ে যাচ্ছ এবং এই করোনা পরিস্থিতিতে তোমরা তোমাদের স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আরেকটু বলি যে তোমরা ঘন ঘন সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে হাত ধোবে এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং যদি পারো হ্যান্ড স্যানিটাইজ তোমাদের কাছে রাখবে এবং এটা দিয়ে ঘন ঘন হাত এবং মুখ ধুবে। যাই হোক, আমি রতন দাস, আমি জোরানপুর অনলাইন স্কুল এবং দাউদকান্দি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকের শুভেচ্ছা, স্বাগতম এবং ভালোবাসা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে, বাংলা প্রথম পত্র বিষয়ে বেশ কিছু ক্লাস ইতিমধ্যে আমি আপলোড করেছি। আমি আশা করি এবং এই ক্লাসগুলো তোমরা জোরানপুর অনলাইন গ্রুপে ঢুকে দেখতে পাবে অথবা দাউদকান্দি অনলাইন স্কুলে ঢুকলে তোমরা দেখতে পাবে। যাই হোক, আমরা এবার অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে একটা ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাস তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসের আমি একটা শিরোনাম লিখে ফেলেছি অলরেডি, যে বিরাম চিহ্ন। যে বলছে বিশ্রাম কাজের অঙ্গ একসঙ্গে গাথা, নয়নের পাতার জন্য নয়নে গাথা। বলছে বিশ্রাম কাজের একটা অংশ। যে কাজ করতে করতে মানুষ ক্লান্ত হয়ে যায়, আর ক্লান্ত নাসিতে কণ্ঠে তার বিভিন্ন মানুষ গান বাঁধে তার ক্লান্ত দূর করার জন্য। ঠিক মানুষ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে যায়। চোখের পাতা যদি সারাক্ষণ এভাবে চোখ মেলিয়ে রাখি তাহলে হয়তো চোখের পাতা পানি চলে আসে। তাহলে কি চোখের পাতা তখন কী করে এরকম পলক আসে, অথবা এই চোখের পাতায় পাতাটাকে বিশ্রাম দেওয়া হয়, দিলে আবার চোখের পাতা ঠিক আগের মতো সচল হয়ে যায়। ঠিক আমরা বাংলা বাক্যে লিখতে লিখতে যদি প্রত্যেকটা বাক্য আমরা লিখেই যাই কোথাও না থামি, তাহলে ওই বাক্যগুলো শুনতে শ্রুতিমধুর হয় না। সেক্ষেত্রে আমাদের বাক্যে লিখতে লিখতে আমরা কোথাও থেমে যাই, আবার নতুন করে চলা শুরু হয়। এই যে বাক্যে চলতে চলতে থেমে গিয়ে আবার নতুন করে চলা, এই যে বিশ্রাম দেওয়া, বাক্যের মধ্যে নতুন করে বিশ্রাম দেওয়া, এটা হচ্ছে বিরাম চিহ্ন। যাই হোক, আমরা অলরেডি বিরাম চিহ্ন লিখে ফেলেছি। বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, কেউ ছেদ চিহ্ন বলে, কেউ জ্যোতি চিহ্ন বলে। তা একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলা দ্বিতীয় পত্রে, এই বিষয়ে অনেক প্রশ্ন আসে, সৃজনশীল নৈবিত্তিক প্রশ্ন। যাই হোক, আমরা শিখন ফলটা দেখি। আমরা এই বিরাম চিহ্ন আলোচনার মধ্যে বিরাম চিহ্ন সংজ্ঞা কি এবং কাকে বলে আমরা এটা জানতে পারবো। তারপরে কমা, সেমিকোলন ও হাইফেনের ব্যবহার সম্পর্কে জানতে পারবো এবং এই বিরাম চিহ্নের কর্ম অনুশীলন আমরা করতে পারবো। আমরা এক এক করে ধাপে ধাপে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওটি তোমরা আপলোড করো এবং দেখো, তাহলে তোমাদের পাঠের সামান্যতম কাজে আসতে পারে। ধন্যবাদ। আমরা কাজে ফিরে আসি। প্রথম প্রশ্ন, বিরাম চিহ্ন কাকে বলে? আমি ইতিমধ্যে সংজ্ঞাটা বলেছি আমাদের কথার ফাঁকে। যেমন মানুষ একটানা কথা বলতে পারে না, কথা বলতে 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 তাকে কথার মাঝে থামতে হয় এবং এই কথার মাঝে থামতে গিয়ে কথার স্পষ্টতা, কথা স্মৃতি মধুরতা, সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি প্রকাশ পায়। এবং এই থামতে গিয়ে আমরা কিছু সময় কিছু চিহ্ন ব্যবহার করে থাকি। যেমন একটা ছেলে প্রশ্ন লিখেছে, এভাবে প্রশ্ন লিখেছে। এখন যে এক্সামিনার সে লিখে এখানে একটা টিক চিহ্ন দিয়েছে, অথবা সে এরকম একটা ক্রস চিহ্ন দিয়েছে। তাহলে এই ক্রস চিহ্নটাকে দিয়ে বুঝলাম যে এই প্রশ্নের উত্তরটা যথাযথ হয়নি। আবার যদি এই ক্রস চিহ্ন না দিয়ে যদি এই টিক চিহ্নটা দেয়, তাহলে আমরা বুঝি যে এই উত্তরটা যথাযথ হয়েছে এবং এই জন্য এক্সামিনার এখানে একটা টিক চিহ্ন দিয়েছে। আমরা এরকম ব্যবহার করি। যদি কোনো তোমার নাম কি, তোমার নাম কি, এখন এখানে এই চিহ্নটা দেওয়া হলো, অথবা কোনো উত্তরের শেষে এরকম একটা চিহ্ন দেওয়া হলো, তাহলে বুঝতে হবে কি যে এখানে আরো কিছু চাচ্ছে, এখানে আরো কিছু জানতে চাচ্ছে, বা এখানে আরো কিছু লেখার কথা বলা হচ্ছে। যাকে চিহ্ন দিয়ে বোঝা যায়। যেমন আমরা ইদানিং আমরা শহরে গেলেই দেখতে পাই যে ট্রাফিক সিগন্যালে এরকম চিহ্ন দেওয়া থাকে, এরকম বাঁকার চিহ্ন দেওয়া থাকে, তারপরে এরকম ক্রস চিহ্ন দেওয়া থাকে। তাহলে এই চিহ্নগুলো দেখলেই আমরা সরাসরি বুঝতে পারি যে আমাদের
কি বলতে চাইছে। যেমন ডাক্তারের কিছু চিহ্ন আমাদের দেয়া থাকে, আমরা হাসপাতালে গেলে দেখতে পাই যে এরকম একটা চিহ্ন দেয়া থাকে। তাহলে যদি এখানে সেবার চিহ্ন, এরকম কিছু চিহ্ন দেয়া থাকে, চিহ্নগুলো দেখলেই বুঝতে পারি যে এরা কি বলতে চেয়েছে। যাই হোক, আমরা চিহ্ন দেখে বুঝতে পারি, একে বলা হয় বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। এখন নিচে কিছু বিরাম চিহ্ন, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্ট প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বিরাম চিহ্ন। সুন্দর সংজ্ঞা বলেছে, আমরা সামনে যে দিকটা বলতে চেয়েছিলাম, যে কোনো লিখিত বাক্যে বক্তার অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে, তার আবেগ অনুভূতি প্রকাশ করে, তাকে বলা হয় বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। আমরা কিছু চিহ্ন এখানে দেয়া আছে, আমরা যদি দিই সেই চিহ্নগুলো কি, যেমন এটাকে বলা হয় ফুল স্টপ, এটাকে বলা হয় কমা, এটাকে দাড়ি, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে বিস্ময়কর চিহ্ন, তারপরে এটাকে বলা হয় কোলন, তারপরে এটাকে বলা হয় কোলন ড্যাশ, তারপরে এটাকে বলা হয় ড্যাশ, তারপর আরো আছে এটাকে বলা হয় ছোট করে যেটা হাইপেন, তারপর হচ্ছে উদ্ধৃত চিহ্ন, এটাকে উদ্ধৃত চিহ্ন বলে, তারপরে এটাকে বলে বন্ধনী, আমরা এটাকে চিহ্ন বলে ব্যবহার করে থাকি, বন্ধনী, এটাকে প্রথম বন্ধনী বলে, এটাকে দ্বিতীয় বন্ধনী বলে, এটাকে তৃতীয় বন্ধনী বলে, তারপরে এটাকে এই যে চিহ্নটা বিকল্প চিহ্ন বলে, এটাকে কি বলে বিকল্প চিহ্ন বলে, তারপরে এটাকে বলে ইলেক্ট চিহ্ন, এটাকে বলে ইলেক্ট চিহ্ন বা ঊর্ধ্ব কমা। এখন প্রশ্ন হচ্ছে বাংলা ব্যাকরণে বা বাংলা বাক্যে আমরা এই সকল চিহ্ন ব্যবহার আমরা যথোপযুক্ত দেখে থাকি, যখন আমরা পড়ি বা যখন আমরা লিখি তখন আমরা অবশ্যই এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। যেমন ইংরেজি বাক্যে লেখার সময় কোনো সেন্টেন্স, যেমন ডু ইউ লাভ মি, এখানে আমি কি ইংরেজি বলি ডু ইউ লাভ মি। এখন এখানে যদি আমি এই চিহ্নটা না দিই তাহলে পুরো বাক্যটাই ভুল। তাহলে কি আমাকে চিহ্নটা অবশ্যই নোটা ইন্টারগ্রাম সাইন তোমাকে ব্যবহার করতেই হবে, নাহলে বাক্যটা ভুল দেখাবে। যাই হোক, আমরা এক এক করে জানি এইসব চিহ্নগুলো কোথায় কোথায় বসে। তো আমরা প্রথমে জানি দাড়ি চিহ্নটা কোথায় বসে। দাড়ি চিহ্নটা কোথায় বসে, দাড়ি চিহ্নটা কোথায় কোথায় বসে। এখন দাড়ি বক্তা বা লেখকের মনোভাব সমাপ্তি, অর্থাৎ বাক্যে বক্তা যা বলতে চেয়েছে সেই বলাটা সম্পূর্ণ সমাপ্তি হয়েছে, এরকম বাক্যের শেষে এই দাড়ি চিহ্নটা বসে। ইংরেজিতে বলে ফুল স্টপ, বাংলা বলে দাড়ি। এই চিহ্নটা অবশ্যই বসে। যেমন আমরা বাংলাদেশে বাস করি, বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মাতৃভাষা, দাড়ি। অর্থাৎ এখানে বক্তা বক্তব্য যেটা সেটা বলা শেষ হয়ে গেছে, সুতরাং অবশ্যই এখানে একটা দাড়ি বসবে এবং নতুন করে ওখান থেকে আবার নতুন বাক্য শুরু হবে। জিজ্ঞাসা চিহ্ন কোথায় বসে, জিজ্ঞাসা চিহ্ন কোথায় বসে, জিজ্ঞাসা চিহ্ন কোথায় বসে। বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ থাকলে বা কেউ কারো কোনো কিছু বিষয় জানতে চাচ্ছে বা বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ থাকে, এরকম যদি কোনো আবেগ অনুভূতি থাকে, সেক্ষেত্রে একটা চিহ্ন বসে, সেই চিহ্নের নামটা হচ্ছে কি জিজ্ঞাসা চিহ্ন। শিক্ষক বললেন তোমার নাম কি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে এই জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করে অবশ্যই দেখেছো, এই জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করে অবশ্যই দেখেছো এবং বইগুলো দেখতে পারবে। এবার একটা চিহ্ন বলবো বিস্ময়কর চিহ্ন। বিস্ময়কর চিহ্ন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিস্ময়কর চিহ্ন বক্তার মনে বিভিন্ন আবেগ
যেমন আনন্দ, সুখ, দুঃখ, হাসি, কান্না, ভয়, ঘৃণা ইত্যাদি ব্যবহার করার সময় এই চিহ্নগুলো বা সম্বোধন বাক্যে এরকম চিহ্ন বসে। আহ আহ আজকে আজকে সুন্দর এই যে এখানে কথাটা দ্বারা তারা একটা আবেগ প্রকাশ পাচ্ছে। তো এরকম যদি এই আবেগ প্রকাশ পায়, মাগো তুমি এখন এলে, এই যে সম্বোধন করছে, মাগো সম্বোধন, বন্ধু তুমি ভালো ভালো, এই যে বন্ধু, ওই ছেলেটাকে বন্ধু বলে সম্বোধন করে করছে, এবং সেক্ষেত্রে ওই যে বন্ধুর পরে একটা বিস্ময়কর চিহ্ন আছে ব্যবহার করছে। বাক্যের মধ্যে ব্যবহৃত বিরাম চিহ্নগুলো কমা, সেমিকোলন, কোলন, হাইফেন ও দেয়া শুধু, যাক আমরা এক এক করে আলোচনা করি। কমাগুলো কোথায় কোথায় বসে আমরা একটু দেখতে পাবো, একটা আলোচনা করি তাহলে দেখতে পাবো কমাগুলো কোথায় কোথায় বসে। কমা বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। মানুষ থামে, কথা বলতে বলতে থামে, কিন্তু অল্প সময় থামবে, এরকম থামার চিহ্ন যেসব প্রয়োজন হয় সেক্ষেত্রে যেসব চিহ্ন বসে সেই চিহ্নটা কমা বসে। বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝার জন্য কমা বসে। তুমি যাবে না যাবে না, এই যে এখানে মানে এখানে বলছে বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝানোর জন্য। তুমি যাবে না কি যাবে না, এই যে যাওয়া না যাওয়াটাকে স্পষ্ট করে বোঝাচ্ছে। বাক্যে সম্বোধনের পর কমা বসে। সেতু পড়তে এসো, জীবন ভাত খেতে এসো, ভাত খেতে এসো, এই যে জীবন একে সম্বোধন করে ডাকছে, জীবন ভাত খেতে এসো। একই পদে একাধিক পদ বিশেষ পাশাপাশি প্রশ্নে কমা বসে। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় বড় নদী। রহিম, করিম, জব্বার এর প্রত্যেকটা নামে এক একটা করে আলাদা আলাদা বোঝানোর জন্য প্রত্যেকটা নামের পাশে একটা করে কমা দিয়ে ব্যবহার করা হচ্ছে। একই ধরনের একাধিক বাক্য আলাদা আলাদা বোঝাতে কমা বসে। শ্রেষ্ঠ ক্লাসে ঢুকলো, বই রাখলো, তারপর বেরিয়ে গেল। এই যে প্রত্যেকটা বাক্যে স্পষ্ট করে বোঝানোর জন্য প্রত্যেকটা বাক্য পাশাপাশি একটা করে কমা বসিয়েছে। বাক্যে উদ্ধৃত চিহ্নের আগে কমা বসে। মা বললেন অঙ্কটা করো, মা বললেন রহিম বলল আমি স্কুলে যাব। এই যে কমা, এটা উদ্ধৃত চিহ্নের বাক্যের শুরুতেই একটা কমা বসে। সেমিকোলন কোথায় বসে? দুটো বাক্যের মধ্যে অর্থের ভাব সম্বন্ধ থাকে, তাকে সেমিকোলন বসে। দিনটা ভালো নয়, মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, এই যে দুটি বাক্যের মধ্যে একটা মিল আছে, এই মিলের মাঝখানে একটা সেমিকোলন বসে। কথা বলাটা সহজ, পড়াটা কঠিন। বলাটা সহজ, বলাটা সহজ, পড়াটা কঠিন। এই যে চিহ্ন বসছে। বা অব্যয় বিপরীত বা অনুমান প্রকাশ করতে তার আগে সেমিকোলন বসে। ছেলেটি মেধাবী কিন্তু ভারী মানুষ। এখানে একটা বিপরীত, এই বাক্যটা ছেলেটি মেধাবী কিন্তু ভারী মানুষ, সেটি প্রথম বাক্যটার বিপরীত একটা অর্থ প্রকাশ করছে। সেক্ষেত্রে এখানে একটা মাঝখানে একটা ওই বাক্যটির মাঝখানে একটা কমা সেমিকোলন বসবে। কোলন কোথায় কোথায় বসে আমরা একটু দেখি। বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হয়। কোলন চিহ্ন কোথায় ব্যবহৃত হয়? কোলন চিহ্ন, কোলন চিহ্ন বাক্যে নানা কারণে কোলন চিহ্ন ব্যবহৃত হতে পারে। উদাহরণ দিয়ে দিই, বাংলা সন্ধি দুই প্রকার। বিরাম চিহ্ন 11 প্রকার।
11 প্রকার। রবীন্দ্রনাথ উদ্ধৃতি বলে, রবীন্দ্রনাথ বলেছেন, মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, কম। নাটকের সংলাপের, প্রত্যেকটা নাটকের সংলাপের আগে অবশ্যই করে একটা চিহ্ন বলবে। দুপুরি কি চাই কাঙালি, আজ্ঞে মহাশয় দেশ হইতেছি দুপুরি। তা তো সকলেই জানে, কিন্তু আসল ব্যাপারটা কি কাঙালি, আপনি সাধারণ হিতের প্রাণপণ ইত্যাদি। হাইপেন আরও আছে, চিহ্ন পড়লে ওরা জানতে পারে না। হাইপেন, 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 এই যে এটাকে হাইপেন বলে। দুটো শব্দ সংযোগ বোঝাতে হাইপেন বলে। আমার মা বাবা বেড়াতে গেছেন, এই যে দুটো 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 শব্দের সংযোগ বোঝাতে, মা এবং বাবা একসঙ্গে, এখানে হাইফেন শব্দটি ব্যবহার হচ্ছে। পাপ পুণ্য পাশাপাশি দুটো শব্দ, ভালো মন্দ, পাপ পুণ্য ভালো মন্দ বিবেক দিয়ে বুঝতে হয়। সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন শব্দটা বসে। আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন, আমাদের প্রীতি উপহার গ্রহণ করুন, একই ধরনের শব্দের প্রকাশ ক্ষেত্রে হাইফেন বসে। বাংলাদেশ নদ নদী দিয়ে, বাংলাদেশ নদ নদী, আপনি বাক্যটা লিখি, বাংলাদেশ নদ নদী, এই ঢাকা, খুলনা, বরিশাল, দেশের বড় বড় শহর। যাই হোক, আরও আছে, আমরা ইত্যাদি বিষয়গুলো বই পড়লে আমরা জানতে পারবো। তো পরবর্তী ক্লাসে আমি অন্য বিষয় নিয়ে আলোচনা করব। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এবং আমার ক্লাসটা অবশ্যই আপলোড করবে এবং তোমাদের সামান্যতম উপকার আসলে আসবে। যাই হোক, আমি আর কথা না বলি, তো সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, শুভকামনা রইল সকলের প্রতি।